আগামী ২৪ ঘন্টার মধ্যে ডক্টর ইউনূস পদত্যাগ করবেন বললেন সমন্বয়করা। এই কথা শুনে কঠিনভাবে রেগে গেছেন সেনাপ্রধান। বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। ২০২৫ সালটা খুব বেশি সুখকর যাবে না বাংলাদেশের রাজনীতির মাঠে, বিশেষ করে বিএনপির জন্য। এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আছেন, তাদের জন্য একটা হার্ড টাইম পার করতে হবে। আর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে অনেক কিছুই কাঠখড় পোড়াতে হবে। বিএনপি এবং জামাতের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য দেওয়া হয়েছে, রীতিমতো বাকযুদ্ধ, এবং ভাষাটা বেশ তীব্র ছিল, কঠিন ছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে বিএনপি সন্দেহ সংশয় আরও বেড়েছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, প্রথমেই বলতাছি, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী ২৪ ঘন্টার মধ্যে পদত্যাগ করতে পারেন। কেন পদত্যাগ করবেন? দর্শক শ্রোতা, তাকে নিয়ে একটা গভীর ষড়যন্ত্র করেছেন সমন্বয়করা। এই কথা শোনার পর শেখ হাসিনা দেশে আসার জন্য প্রস্তুত, এমনকি তারেক রহমান লন্ডন থেকে জরুরিভাবে বার্তা দিয়েছেন। দর্শক মণ্ডলী, আগামী ২৪ ঘন্টার মধ্যে নাকি ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ করতে হতে পারে। দর্শক মণ্ডলী, বর্তমান দেশের পরিস্থিতি কেমন আপনারা সকলেই জানেন, নতুন করে আর কিছুই বলার নেই। এই সম্পর্কে আজকের এই ভিডিওটি দেখলে আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন এবং আসল কাহিনী শুনলে আপনাদের চোখ কপাল উঠে যাবে। দর্শক মণ্ডলী, তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আসসালামু আলাইকুম সবাইকে, নতুন বছরের শুভেচ্ছা। তবে নতুন বছরের শুরুটা খুব বেশি ভালো যাবে না আমাদের অন্তর্বর্তী সরকারের জন্য। গতকালকে যে মার্চ ফর ইউনিটি যে প্রোগ্রামটা হয়ে গেল, বা গেল ৫ মাস যাবৎ এই সরকারের বিভিন্ন পারফরমেন্সে সাধারণ মানুষ যেমন অনেকটা বিরক্ত, এর পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটি যারা আছেন তারাও কিন্তু বিরক্ত। আর যার কারণেই ৩১শে ডিসেম্বর প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন বা যেটাই হোক, সেটার ব্যাপারে তারা একটা ঘোষণাপত্র চেয়েছিল সরকারের কাছে। এখন সেখান থেকে গতকালকে বেশ কিছু বক্তব্য এসেছে সরকারকে কেন্দ্র করে বা উদ্দেশ্য করে। এখন সরকার খুবই কি বলা হয়, যে ধরেন আমরা লোকাল ল্যাঙ্গুয়েজে যেটাকে বলা হয় মাইন্ড কারচিপা, কিছুটা ওই রকম পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে। আর যে পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে, সেই পরিস্থিতিতে ২০২৫ সালটা খুব বেশি সুখকর যাবে না বাংলাদেশের রাজনীতির মাঠে, বিশেষ করে বিএনপির জন্য। এমনকি এর পাশাপাশি যেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আছেন, তাদের জন্য একটা হার্ড টাইম পার করতে হবে। আর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে অনেক কিছুই কাঠখড় পোড়াতে হবে। এই অন্তর্বর্তী সরকারের মধ্যে অভ্যুত্থানের চেতনা বা অভ্যুত্থানের ফিলিংসটা ধারণ করা উপদেষ্টাদের সংখ্যা 20%। এখন বিএনপি বলছে যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে। আর কালকে এই ৩১শে ডিসেম্বরের প্রোগ্রাম থেকে যেই আন্দোলনের বার্তা, কঠোর বার্তা সরকারকে দেওয়া হয়েছে, তো ডক্টর ইউনূস আসলে কি করবেন? তিনি কি নির্বাচনটা দিবেন নাকি দিবেন না? আর তিনি নির্বাচনের জন্য যেই সময়টা ঘোষণা করলেন, সেই ঘোষণাকৃত সময়ের মধ্যেও কি তিনি নির্বাচন দিতে পারবেন? ছাত্ররা যেই দাবি করে বসেছে, এই দাবি বাস্তবায়ন করতে গেলে আগামী ২-৪ বছরও নির্বাচনের মুখ বাংলাদেশের জনগণ দেখবে না, কারণ এটা একটা লং টার্ম প্রসেস। ছাত্ররা যেটা চাইছে, আওয়ামী লীগের বিচারের আগে দেশে কোনো নির্বাচন হবে না। স্ট্রেইট কাট বক্তব্য আপনার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা গতকালকে মার্চ ফর ইউনিটি প্রোগ্রাম থেকে তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, আওয়ামী লীগের বিচারের আগে বাংলাদেশে কোনো নির্বাচন নয়। জুলাই আগস্টে যারা শহীদ এবং আহত হয়েছেন, তাদের প্রতি ন্যায় বিচার হয়নি। এই মানুষগুলো যথাযথ চিকিৎসা এবং পুনর্বাসনের ব্যবস্থাও তারা পায়নি। এমনকি সরকার সম্পূর্ণ দায় নিয়ে এই পরিবারগুলোর নিরাপত্তা দিতে হবে। এই বক্তব্যগুলো যতটা দেওয়া সোজা, কিন্তু সরকারকে আসলে এই কাজগুলো করা খুবই কঠিন। কারণ এই যে যারা এই অভ্যুত্থানের সাথে জড়িত, তো তাদের সবার সম্পূর্ণ নিরাপত্তা কিভাবে দিবে সরকার? পুলিশের প্রতি ছাত্রদের বিশ্বাস নাই, পুলিশের প্রতি তাদের মারকাট মনোভাব একটা অবস্থান, পুলিশ নিজেরাও অনেকটা ডরে ভয়ে আছে। তো এই পরিস্থিতিতে এত হাজার হাজার ছেলেমেয়ের নিরাপত্তা কি সরকার দিতে পারবে? বাট ছাত্ররা ডিমান্ড করছে। মুখপাত্র বলছেন যে জুলাই মরে যায় নাই, আমরা জুলাইয়ের শক্তি নিয়ে এখনো রাস্তায় আছি। আমরা কোনোভাবেই ৯০-এর মতন, ৭১-এর মতন ২৪কে ব্যর্থ হতে দেব না। ৫ই আগস্ট যখন শেখ হাসিনা পালায়, আজকে তার ৫ মাস পর কেন আমাদেরকে শহীদ মিনারে এক হতে গেল? গত ৫ মাসে সরকার কি প্রোক্লেমেশন ঘোষণা করার সুযোগ হয় নাই? তারা কি এতই ব্যস্ত ছিল যে জুলাইয়ের একটি ঘোষণাপত্র ঘোষণা করার সময় করে উঠতে পারে নাই? এই পরিপ্রেক্ষিতে কিছুদিন আগে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই উদ্যোগ গ্রহণ করেছি। বলছে যে তাদেরকে সেফটি দিতে হবে যারা রাস্তায় যুদ্ধ করেছিল, এটা আমাদের ঐতিহাসিক দায়। আর ছাত্রদের স্ট্রেইট বক্তব্য যে আওয়ামী লীগের বিচারের আগে বা শেখ হাসিনা, এখন দেখেন বিচার একটা লম্বা চূড়া প্রক্রিয়া। শেখ হাসিনাকে ভারত ফেরত দেবে না, স্ট্রেইট কাট ক্লিয়ার সেন্টেন্স ভারতের গণমাধ্যম থেকে এটা চলে আসছে। আওয়ামী লীগের যারা ঊর্ধ্বতন সারির নেতা, তাদেরকেও ভারত ফেরত দেবে না, 100% ধরে রাখেন। বিশেষ করে এই দুর্বল সরকারের কাছে জীবনও দিবে না, কারণ ভারত মনে করছে এই সরকারের সেই সক্ষমতা নেই যে এই ধরনের রাজনৈতিক নেতাদেরকে বাংলাদেশে ফেরত দেওয়ার পরে তাদের জীবনের নিরাপত্তা দিতে পারবে কিনা, যেটা ছাত্ররাও বলছে। অপরদিকে নির্বাচন নিয়ে ছাত্ররা যেই জায়গাটাতে আছে যে আওয়ামী লীগ বা শেখ হাসিনার বিচার ছাড়া নির্বাচন হবে না, তো শেখ হাসিনাকে ফিরত আনতে তো একযুগ লাগবে। তাহলে একযুগ কি বাংলাদেশে নির্বাচন হবে না? দেশ কি নির্বাচনমুখী হবে না? কিছু আবদারের মধ্যে পজিটিভিটি আছে, কিছু আবদারের মধ্যে তাদের ক্ষমতাটা, যেটা সরকারের বি টিম হিসেবে যারা কাজ করছেন, তাদেরও লম্বা চূড়া মেয়াদী একটা
নিজেদের ক্ষমতাকে বাস্তবায়ন করারও কিন্তু প্রক্রিয়া অনেকের কাছে এটা মনে করছে। বিএনপি মনে করছে এই ধরনের দাবির মাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তারা সরকারকে সহযোগিতা করছে। কিসের জন্য? দীর্ঘ সময় ধরে ক্ষমতার চেয়ারে বসে থাকার জন্য। কারণ নির্বাচন দিলে তো এই সরকারের অস্তিত্ব শেষ, তারা তাদের দায়িত্ব পালন করে চলে যাবে। এখন যতদিন নির্বাচনটাকে কালক্ষেপণ করা যায়, একটা সরকারের টিম বি হিসাবে এই বৈষম্যবিরোধী আন্দোলন নানান ধরনের দাবি দাওয়া নিয়ে আসবে, যৌক্তিক অযৌক্তিক, আর এগুলোকে সরকার বিভিন্ন সময় প্রমাণিত হয়ে গেছে যে এই বৈষম্যবিরোধী ছাত্রদেরকেই সাপোর্ট করে যাচ্ছে সরকার। এটা বিএনপির বক্তব্য। কেন? যে এই প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশনের যে ঘোষণাপত্র, এটা নিয়ে সরকার বলল যে এটার সাথে সরকারের কোনো সম্পৃক্ততা নেই। 24 ঘন্টার ব্যবধানে আবার বলছে যে আমরাই ঘোষণা করব। এখন এই ঘোষণাপত্র থেকে যা যা ঘোষণা গতকালকে আসছে, এই সবগুলোকে যদি ডক্টর ইউনূস বাস্তবায়ন করতে যায় তাহলে বিএনপিকে মোকাবেলা করতে হবে। জামাত ইসলামও কিন্তু নির্বাচনের দিকে গুটি গুটি পায়ে এগুচ্ছে, তবে তাদের অবস্থানটা শতভাগ স্পষ্ট না, তারা কবে নির্বাচন চায়। তবে বিএনপি খুব আর্লি, অ্যাজ সুন অ্যাজ পসিবল তারা নির্বাচনটা চাচ্ছে। তো নির্বাচন নিয়ে বিএনপি আস্তে আস্তে অসহিষ্ণু হয়ে উঠছে, মাঠে নামার ঘোষণা দিচ্ছে, সরকারকে নানানভাবে, এই নাগরিক কমিটি সহ বিভিন্ন সংগঠনকে নানানভাবে তারা কিন্তু মেসেজ দিচ্ছে আপাতত ভদ্র ভাষায়। তারপর আপনি যদি দেখেন জাতীয় নাগরিক কমিটির একজন মুখপাত্র নাসিরুদ্দিন পাটোয়ারির সাথে ছাত্রদলের ঊর্ধ্বতন নেতাদের কিন্তু টকশোতে বিভিন্ন ধরনের উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে। বিএনপির হাই অথরিটিসদের মধ্যে তোমরা কারা আমরা কারা বাবা সোনা মনিটনি ডাইকেও কিন্তু ছাত্রদেরকে একটা মেসেজ দেওয়া হচ্ছে। ছাত্ররা আবার বলতেছে যে দেখেন, একটা ট্রাক সরাইতে পারেন নাই আপনারা, আর আপনারা এই আওয়ামী লীগ সরকারকে সরাইতেন, আমরা সরাইছি, সুতরাং আমাদের এখানে প্রায়োরিটিটা বেশি। এখন এই খেলায় মাঝখানে যার হাতে দায়িত্ব, এখন দুইটা টিম, বিএনপি একটা টিম, জাতীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তার আর একটা টিম। এই দুইটা টিমের মাঝখানে দায়িত্বশীলতার জায়গাটা হচ্ছে ডক্টর ইউনূস সরকার, যিনি ছাত্রদের কাছ থেকে বলছেন যে ছাত্ররা আমার নিয়োগকর্তা। তো সেই ছাত্ররা বিভিন্ন সময় বিভিন্ন ডিমান্ড করছে। এরপর আসেন সংবিধান নিয়ে। কোনোভাবেই বিএনপি বর্তমানে যে প্রেক্ষাপট তৈরি হয়েছে, এই সংবিধানে হাত দিতে দিবে না। কালকে কিন্তু আপনি তাদের কথাবার্তা যদি বোঝেন, বা তাদের স্পষ্ট বক্তব্য ছিল 72-এর সংবিধানকে উপড়ে ফেলতে হবে। বিএনপির কোনো নেতা এই সংবিধান পরিবর্তনের পক্ষে না। ইভেন আপনার ভিপি নূর থেকে শুরু করে আরও যে দলগুলো আছে তারাও পক্ষে না। এরপর আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন, এটার পক্ষেও না। বিচারের পক্ষে, সংশোধনের পক্ষে, সংযোজনের পক্ষে। আসলে যেভাবে পরিস্থিতি বিগড়াচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার খুব অল্প সময়ের মধ্যে, আওয়ামী লীগ তো নাই, ডক্টর মোহাম্মদ ইউনূস একসময় আওয়ামী লীগের বাটে পড়ছিলেন, আস্তে আস্তে যত দিন ঘনাবে তিনি বিএনপি সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের বাটে পড়বেন। এবং এখানে নানান ধরনের বক্তব্য কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসছে। এখন দেখার বিষয় হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কোন পথে হাঁটবেন। ছাত্ররা যেটা আওয়াজ দিচ্ছে ওইটার পথে হাঁটবেন, নাকি নির্বাচনের দিকে হাঁটবেন? যদি নির্বাচনের দিকে হাঁটেন ছাত্ররা খেপবে, আর যদি নির্বাচনের দিকে না হাঁটেন বিএনপি খেপবে, আর আওয়ামী লীগ তো অলরেডি আসেই। একটা কঠিন সিচুয়েশন ফেস করতে হবে এই অন্তর্বর্তী সরকার। দর্শক, সাম্প্রতিক সময় আপনারা দেখেছেন যে বিএনপি এবং জামাতের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য দেওয়া হয়েছে, রীতিমতো বাকযুদ্ধ, এবং ভাষাটা বেশ তীব্র ছিল, কঠিন ছিল। আজকে কালের কণ্ঠে একটি রিপোর্ট এসছে যে বিএনপি জামাত বিরোধ বাড়ছে, কিন্তু বিরোধের আসলে নেপথ্য কারণটা কি, সঠিক কারণটা কি, কি কারণে হঠাৎ করে রুহুল কবির রিজভী সরাসরি আক্রমণ করে বসলেন জামাতকে উদ্দেশ্য করে, আর জামাতও বা কেন পাল্টা জবাব দিলেন, পরিস্থিতি কোন দিকে দাঁড়াচ্ছে? একটা ধারণা করছেন সবাই যে ছাত্রদের উদ্যোগে যেই শহীদ মিনারের যে সমাবেশের ঘোষণাপত্র, সেখানে জামাতের একটি ইনভলভমেন্ট আছে। অর্থাৎ আগামী দিনের রাজনীতিতে বা রাজনীতির যে মেরুকরণ, সেখানে সরকার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি এবং জামাত, এদের একটা সম্পৃক্ততা আছে। অর্থাৎ পাল্লা ভারী করছে জামাত ইসলাম এই সমস্ত শক্তিকে ঘিরে, এবং বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। বলা হচ্ছে যে বিএনপি দখলবাজি করছে, চাঁদাবাজি করছে, অর্থাৎ তাদের জনপ্রিয়তাটা নষ্ট করে আস্তে আস্তে এই শক্তিটাকে সামনে আনছে। এবং সেই ক্ষেত্রে সরকারের সাথে একটা যোগসূত্র আছে জামাতের এবং নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী আন্দোলন, যে জামাত নেপথ্যে তাদেরকে মদত দিচ্ছে। এই সমস্ত বিষয়গুলো সামনে আসার কারণে এবং শহীদ মিনারে তারা যে ঘোষণা দেবে, সেই ঘোষণাকে ঘিরেই হঠাৎ করেই রুহুল কবির রিজভী রাজনৈতিকভাবে সমালোচনা করলেন। এখানে যে এই রিপোর্টে বলা হচ্ছে যে রবিবার বিএনপি ও জামাতের মধ্যে দ্বন্দ্ব কোন্দলের ঘটনাটি আগেও দেখা গেছে, তবে এবারের মতো একে অন্যের প্রতি চরম বিষোদগার নিকট অতীতে দেখা যায়নি। এরপরও দীর্ঘদিন দুই মিত্র দলের সম্পর্ক ঠিক কোথায় গিয়ে দাঁড়ায়, এই ব্যাপারে চূড়ান্ত কোনো মন্তব্য করতে রাজি হননি দুই দলের নীতি নির্ধারকরা। গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনার দেশ ত্যাগের পর বাংলাদেশের রাজনীতিতে এখন নিষ্ক্রিয় আওয়ামী লীগ এমন পরিস্থিতিতে মাঠে আছে, খুব শক্তভাবে মাঠে আছে দুটি পক্ষ, বিএনপি এবং জামাত, আর তার পাশাপাশি নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এখন এই রাজনীতির মাঠটা দখল করা নিয়েই আসলে মতবিরোধ শুরু হয়েছে, টানাপোড়েন শুরু হয়েছে এই দুই দলের মধ্যে, যারা দীর্ঘদিন শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে লড়াই করেছে। শেখ হাসিনা পতনের পর দীর্ঘ 25 বছরের রাজনৈতিক মিত্রদের মধ্যে হঠাৎ কেন এরকম বৈরী সম্পর্ক হয়েছে তা নিয়েও নানা আলোচনা হচ্ছে। অনেকে মনে করেন দুই দলের মধ্যে এমন মতবিরোধ বিভিন্ন সময় দেখা গেছে, তবে তাদের মধ্যে সম্পর্কের ইতি হয়নি, ফলে ভবিষ্যতেও দুই দলের মধ্যে যে উষ্ণ সম্পর্ক হবে না তা এখনই বলা হচ্ছে না। অর্থাৎ অতীতেও হয়েছে, টানাপোড়েন হয়েছে, পরে আবার দেখা যাচ্ছে যে সম্পর্ক ঠিক হয়েছে। গত রবিবার এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলছেন যে ব্যাংক সহ পাড়া মহল্লায়, জেলায় জেলায় অনেক টার্মিনাল, সিএনজি স্ট্যান্ড দখল সহ অনেক টেন্ডার
ভাগাভাগির সঙ্গে জামাতের লোকেরা জড়িত। তার এই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেয় জামাত। 2018 সালে নির্বাচনের আগে প্রতিষ্ঠিত জোটকে এড়িয়ে ভিন্ন মতের লোকদের সঙ্গে জোট করে ক্ষমতায় যাওয়ার জন্য যে ঐক্য হয়েছিল তার জাতির সঙ্গে মুনাফিকি কিনা তা রিজভির প্রতি স্মরণ করিয়ে দেন জামাত। বলছেন যে জামাত কখনো মুনাফিকি আশ্রয় নেয়নি। রোববার রাতেই বিএনপির ভেরিফাইড ফেসবুকে জামাতের এই বিবৃতিটি স্ক্রিনশট এবং জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান 2018 সালে একটি নির্বাচনের পোস্টার তৈরির ফটো কার্ড পোস্ট করা হয়, যেখানে দেখা যাচ্ছে ধানের শীষ প্রতীক নিয়ে ডাক্তার শফিকুর রহমান নির্বাচন করেছিলেন। 22টি আসন দেওয়া ছিল অনেক দর কষাকষির কারণে। তখন বিএনপি বলছে যে এটা কি মুনাফিকি নয়। যাই হোক, এখন রিজভির এই বক্তব্যকে সমর্থন করেছে ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলছেন বিএনপির প্রতি ইঙ্গিত করে জামাত যে ধরনের কথা বলে আসছে তাতে নেতাকর্মীদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দেওয়াটাই স্বাভাবিক। বিএনপির অনেকের আশঙ্কা অন্তর্বর্তী সরকার দীর্ঘমেয়াদে শাসন ক্ষমতায় থাকতে চায়। এই ক্ষেত্রে তারা গণঅভ্যুত্থানের নায়ক ছাত্র নেতাদের কারো কারো বক্তব্য ও তৎপরতার সঙ্গে জামাতের যোগসূত্র খুঁজে পাচ্ছে। কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব জামাতের এক ধরনের প্রভাব আছে বলে বলা বলি আছে। নেতারা বলছেন অন্তর্বর্তী সরকার, জামাত ও ছাত্র নেতৃত্ব তিন পক্ষ বিএনপি বিরোধী প্রচারণায় নেমেছে। জামাতের নেতৃত্বে যে জোট গঠনের প্রক্রিয়া চলছে এটিও বিএনপিকে কোণঠাসা করার প্রক্রিয়া বলে মনে করছে। তবে জামাত নেতারা বলছেন যে বিএনপির কর্মকাণ্ডে জনগণ ক্ষুব্ধ হয়, তাদের জনপ্রিয়তা বাড়ছে। এতে বিএনপির ঈর্ষা হচ্ছে। বাম ঘরানা রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে বিএনপি ভেতরে ভেতরে জামাত বিরোধী এক ধরনের অপপ্রচার চালাচ্ছে। মিয়া গোলাম পরওয়ার তিনি বলছেন দুই দলের সম্পর্কের মধ্যে তিনি নেতিবাচক কিছু দেখছেন না, সম্পর্ক এখনো ঠিক আছে। তিনি বলেন পরিস্থিতি ও পরিবেশ বিবেচনা করে সবার কথা বলা উচিত। আমরা এমন বিভাজন চাই না যাতে আওয়ামী লীগ কোনো ধরনের সুযোগ তৈরি করতে পারে। যারা এসব বিবেচনা করে কথা বলেন না তারা নানা বক্তব্য দিতে পারেন। যাই হোক, এখনই চূড়ান্ত বলা যাবে না। অতীতেও এই ধরনের অনেক রকম টানাপোড়েন হয়েছে। এখন ভবিষ্যতে কি দাঁড়ায় দুই দলের মধ্যে এবং নির্বাচন যত ঘনিয়ে আসবে তত বেশি কি আরো তিক্ততা বাড়বে কিনা এখন সেটি দেখার বিষয়। সম্মানিত দর্শক, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পেলেন বর্তমান দেশের অবস্থা। দর্শক মণ্ডলী, নাইম ভাই বিস্তারিত আলোচনা করলো ডক্টর মোহাম্মদ ইউনূসকে কত বড় চাপ দিয়েছেন সমন্বয়করা। দর্শক মণ্ডলী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাদের রাজনৈতিক দলের মধ্যেও খুবই বিপদের মধ্যে রয়েছে নেতাকর্মীরা। দর্শক মণ্ডলী, সব কিছু মিলিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগপত্র হতে পারে। দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আপনারা বিস্তারিত তথ্য জানতে পারলেন বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে। যাই হোক দর্শক মণ্ডলী, এই সম্পর্কে আপনারা কিছু বলতে চাইলে আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জটপট জানিয়ে দিবেন। ভিডিওর সঙ্গে সম্পূর্ণ করে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।